আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো, বাসায় অবস্থান করছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো। তো আমি কথা না বাড়িয়ে আজকে আমাদের অনলাইন ক্লাস শুরু করব। আমরা ছিলাম অব্যবসায়ী প্রতিষ্ঠানে। আমরা গতদিন উদাহরণ 2-এর দুইটা পোর্শন দেখিয়েছিলাম, ক আর খ। আজকে আমরা গ পোর্শনটা দেখাবো। তো চলো শুরু করি আমাদের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ আমরা গতদিন যেটা করেছিলাম, ঢাকা ক্লাবের প্রাপ্তি ও প্রদান হিসাব 2019, এটার আজকে মূলধন তহবিলটা করাবো আমি, সরি, উদ্বৃত্তপত্রটা করাবো। গত ক্লাসে আমরা প্রারম্ভিক সম্পত্তি করেছিলাম এবং আয় ব্যয় হিসাব করেছিলাম। আমি একটু পড়ে নেই খুব দ্রুততার সাথে, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এখানে দেখো উদ্বৃত্ত লেখা আছে, চাঁদা দেয়া আছে 3 বছরের, চারণ কর, সেভিং সার্টিফিকেট, সুদ, ক্রয় মূল্যের 10% সুদ শুধু দেয়া আছে। এটা আমাদের কিভাবে সেভিং সার্টিফিকেটের ফুল মূল্যটা নির্ধারণ করতে হবে সেটা আমরা গত ক্লাসে দেখেছি। ম্যাগাজিন বিক্রয়, লকার ভাড়া প্রাপ্তি 12% কর্য 1/7/2019, বিশেষ তহবিলে অনুদান প্রাপ্তি। আসবাবপত্র ভাড়া ও প্রদানসমূহের মধ্যে দেয়া আছে আসবাবপত্র ভাড়া, বেতন, কর ও অভিকর, মাঠ উন্নয়ন ব্যয়, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, বিশেষ তহবিল হতে বৃত্তি প্রদান, বার্ষিক ভোজের ব্যয়, উদ্বৃত্ত। এর পরের স্লাইডে আমরা দেখব পরের স্লাইড 1/1/2019 তারিখে উদ্বৃত্ত ছিল আসবাবপত্র 35,000 টাকা, খেলার সামগ্রী 13,000, পুস্তক 25,000 এবং বকেয়া বেতন 3,000 টাকা। অন্যান্য তথ্যাবলীর মধ্যে ছিল ক্লাবের মোট সদস্য সংখ্যা 40,000, বার্ষিক চাঁদার হার জন প্রতি 1,000 টাকা, চারণ কর প্রাপ্তির মধ্যে বিগত বছরের 600 টাকা এবং চলতি বছরের চারণ কর 100 টাকা অনাদায়ী রয়েছে। আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। 4 নম্বরে আছে কর ও অভিকর 2020 সালের 31শে মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়েছে। বার্ষিক কর ও অভিকরের পরিমাণ 4,800 টাকা। এরপরের স্লাইডে দেখো করণীয়ের মধ্যে বলা ছিল প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো, যেটা আমরা গত ক্লাসে করেছি। খতে দেখো উপরোক্ত তথ্যাবলীর সাহায্যে 2019 সালের আয় ব্যয় হিসাব তৈরি করো, যেটা আমরা গত ক্লাসে করেছি। আজকে যেটা করব গ, এটা উপরোক্ত তথ্যাবলীর সাহায্যে 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের উদ্বৃত্তপত্র প্রস্তুত করো। আমরা এরপরে এই উদ্বৃত্তপত্র প্রস্তুত করার পরে আমরা পরের স্লাইডে যাব। আমাদের উদাহরণ 3 তোমরা একটু ভালো করে দেখে নাও। বরিশাল সমাজ কল্যাণ সমিতি প্রাপ্তি ও প্রদান হিসাব 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এখানে দেখো প্রাপ্তি আছে, নগদ তহবিল দেয়া আছে, চাঁদা দেয়া আছে, অনুদান প্রাপ্তি দেওয়া আছে, সরকারি মঞ্জুরি দেয়া আছে, স্থায়ী আমানত, বাসন কোষণ, পাওনাদার, পারিবারিক সঞ্চয়পত্র, মণিহারি। স্থায়ী আমানত তোমরা বুঝতেছো, ফিক্সড ডিপোজিট। পারিবারিক সঞ্চয়পত্র হচ্ছে সেভিং সার্টিফিকেট যেটা। আর মণিহারি খাজনা ও কর 31শে মার্চ পর্যন্ত 18 মাসের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান, বারের জন্য খাদ্য সামগ্রী ক্রয়, নগদ তহবিল দেয়া আছে। এরপরের স্লাইডে আমরা দেখি 1/1/2019 তারিখে উদ্বৃত্ত ছিল, এখানে ইজারা সম্পত্তি বলা আছে 18,000 টাকা, এটা 3 বছরের জন্য। খেলার সামগ্রী দেয়া আছে, এরকম যখন মানে কত দিনের জন্য এরকম দেয়া থাকবে তখন এই থেকে অবলোপন। তোমরা জানো এটা ইজারা সম্পত্তির হচ্ছে অবলোপন হয়। খেলার সামগ্রী হচ্ছে 20,000 টাকা, অব্যবহৃত মণিহারি 600 টাকা, পাওনাদার হচ্ছে 8,000 টাকা, বাসন কোষণ হচ্ছে 3,000 টাকা। অন্যান্য তথ্যাবলীর ভিতরে আছে, একে দেওয়া আছে দেখো 2018 সালের চাঁদা 2,400 টাকা 2019 সালে আদায় হয়েছে এবং 2019 সালের চাঁদা 1,600 টাকা 2018 সালে অগ্রিম পাওয়া গিয়েছে। চলতি সালের চাঁদা বাবদ 3,000 টাকা এখনো প্রাপ্য আছে। 2 নাম্বার তথ্যাবলীতে দেখো 31/12/2019 তারিখে মণিহারি মজুদ ছিল 1,000 টাকা, বাকিতে ক্রয়কৃত 500 টাকা মণিহারি সহ, যার মূল্য এখনো পরিশোধ করা হয় নাই। 3 নম্বরে আছে খেলার সামগ্রী ও বাসন কোষণের উপর 5% হারে অবচয় ধার্য করতে হবে। 4-এ আছে বারের খাদ্য সামগ্রী মজুদ 1/1/2019 তারিখে 3,000 টাকা
এবং 31/12/2019 তারিখে 4,000 টাকা। এর পরেরটা দেখো 5 নম্বরে, স্থায়ী আমানত ও পারিবারিক সঞ্চয়পত্র হতে বার্ষিক 12% হারে সুদ পাওয়া যাবে। 6 নম্বরে আছে অনুদান প্রাপ্তির 1/4 মুনাফা জাতীয় প্রাপ্তি হিসেবে ধরতে হবে। করণীয়ের ভিতরে দেয়া আছে বিগত বছরের ও পরবর্তী বছরের খাজনা ও কর নির্ণয় করো। খতে দেয়া আছে খাদ্য সামগ্রী বাবদ ব্যয় নির্ণয় করো। এইখানে দেখো আমি ক আর খ একই টাইপের, মানে এটা হচ্ছে 2 মার্কসের কোশ্চেন, বিভিন্নভাবে তোমাদের থাকতে পারে এটা। আর গতে দেখো উপরোক্ত তথ্যাবলীর সাহায্যে 2019 সালের আয় ব্যয় হিসাব তৈরি করো, বা তোমাকে শুধুমাত্র আয় হিসাব তৈরি করতে বলতে পারে, বা শুধুমাত্র ব্যয় তৈরি করতে বলতে পারে। আর ঘতে হচ্ছে তুমি যদি পুরোটা শিখে যাও তাহলে তোমার কোনো সমস্যা হবে না। আর ঘতে হচ্ছে উপরোক্ত তথ্যাবলীর সাহায্যে 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের মোট সম্পদ নির্ণয় করো। তোমাকে উদ্বৃত্তপত্র প্রস্তুত করতে বলে। যেহেতু আমরা 2 নম্বর উদাহরণে উদ্বৃত্তপত্রটা শিখেছি, সেই জন্য আমি শুধু আজকে সম্পত্তি দিয়েছি। এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে উদাহরণ 2-এর এখন উদ্বৃত্তপত্র গ যেটা আমার ছিল সেটা আমরা করব। উদাহরণ 2, উদ্বৃত্তপত্র, এটা হচ্ছে ঢাকা ক্লাব। উদ্বৃত্তপত্র উপরে লেখো ঢাকা ক্লাব, ঢাকা ক্লাব, ঢাকা ক্লাব উদ্বৃত্তপত্র 2019 সালের 31শে ডিসেম্বর, হ্যাঁ 2019 সালের 31শে ডিসেম্বর। আমরা জানি উদ্বৃত্তপত্র একটা স্পেসিফিক ডেটে, দ্যাট মিনস বছরের শেষ দিনে সাধারণত করা হয়ে থাকে। আমি ওয়ার্কিংসের জন্য ওই পাশটা জায়গা রাখবো। আমরা অবশ্য অলরেডি অনেক ওয়ার্কিংস করিয়ে দিয়েছি, খুব বেশি লাগবে বলে মনে হয় না। এখানে হচ্ছে আমার দায় ও মূলধন তহবিল, মূলধন শুধু লিখলেই হবে। আর এখানে সম্পত্তি সমূহ, টাকা। আচ্ছা, সম্পত্তি সমূহের মধ্যে প্রথমেই আসবে আমার দেখো নগদ উদ্বৃত্ত দেওয়া আছে, যেটা ক্লোজিং ব্যালেন্স, যেটা হ্যাঁ সমাপনী নগদ, সমাপনী নগদ তহবিল, সমাপনী নগদ তহবিল দেখো 45,700, ঠিক আছে। এরপরে দেখো আর কি আছে আমার সম্পত্তির মধ্যে, এখানে করণবিকের মাঠ উন্নয়ন ব্যয় হচ্ছে আমার সম্পত্তি, মাঠ উন্নয়ন ব্যয়। আচ্ছা, এখন আমি একটু অ্যান্সার দেই। আমি কতদিন তোমাদের কমেন্টে দেখলাম যে একজন লিখেছো যে ম্যাডাম কেন 1 নম্বরে যে আমি তোমাদের উদাহরণ দেখিয়েছিলাম ওখানে কেন বিনিয়োগের সুদ আসেনি। আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি বিনিয়োগের সুদ কিন্তু আমার অ্যাডজাস্টমেন্ট আইটেম, আমার কোনো অ্যাডজাস্টমেন্ট আইটেম আমার আয় ব্যয় প্রাপ্তি প্রদান হিসেবে আসে না, ঠিক আছে। আয় ব্যয় হিসাবের মধ্যে আমার অ্যাডজাস্টমেন্ট আইটেম আসে। এবং যখনই তোমাকে ওটা একটা ছক ছিল, আমি বলেছিলাম যে ছকের ভিতরে যখন উল্লেখ থাকবে, মানে ছকের ভিতরে দিয়ে যখন বলবে যে এই ছক অনুযায়ী কত টাকা আসে, তখন তোমার অ্যাডজাস্টমেন্টগুলো আসবে না। কিন্তু যখনই তোমাকে বলবে যে 31শে ডিসেম্বর তারিখে তোমার
আয়, মূলধন জাতীয় আয় কত ছিল বা মূলধন জাতীয় মুনাফা জাতীয় আয় কত ছিল বা মুনাফা জাতীয় ব্যয় কত ছিল, তখন সেই অ্যাডজাস্টমেন্টগুলো আসবে। এই কারণেই তোমার বিনিয়োগের সুদ আমার অ্যাডজাস্টমেন্ট আইটেম ছিল বিধায় তোমার প্রাপ্তি প্রদান হিসেবে আসেনি। এখন দেখো বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় হচ্ছে আমার 3000 টাকা। বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, এখানে আর কিছু নেই আমার। আচ্ছা, দায় ও মূলধনের মধ্যে আমি দেখব, চাঁদা আছে আমার, অনাদায়ী চাঁদা তো এখানে নাই, এখানে সেভিংস সার্টিফিকেট আসবে। এখানে মাঠ উন্নয়ন ব্যয় মানে হচ্ছে আমি একটা খেলার মাঠ আছে সেটা উন্নয়ন করেছি, সেটার থেকে দীর্ঘদিন ধরে আমি যেহেতু উপযোগ পাবো সেহেতু এটা মূলধন জাতীয় খরচ ছিল আমার। এবং বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় এটাও তাই, যে এখান থেকে যেহেতু আমি দীর্ঘদিন উপযোগ, দ্যাট মিনস এটা আমার অ্যাসেট, উপযোগ পাবো আমি এখান থেকে, এটা আমার ওয়ান কাইন্ড অফ খরচ ছিল। এখন হচ্ছে সেভিংস সার্টিফিকেট, সেভিংস সার্টিফিকেট হচ্ছে আমার, আমি গতদিন এটা মূল্য নির্ধারণ করেছিলাম 30,000 টাকা। সেভিংস সার্টিফিকেটের পরে আছে এদিকে আর নাই, এখানে 12% কর্য আসবে, 12% কর্য আসবে, কর্য 30,000 টাকা। কর্যের অনাদায়ী সুদ আসবে, অনাদায়ী সুদ, কর্যের অনাদায়ী সুদ আসবে হচ্ছে 7 তারিখে ছিল, দ্যাট মিনস কর্যের অনাদায়ী সুদ কত, 30,000 টাকার উপর 12%, 24 3 36, 3600 টাকার হাফ, তার মানে 1800 টাকা, 1800, 1800 টাকা কর্যের সুদ। এরপরে এখানে আর আমার কিছু নাই। আসবাবপত্র আছে, আসবাবপত্র ওখানে কত ছিল যেন প্রারম্ভিকে, এখানে হচ্ছে যোগ ক্রয় লিখি, নতুন ক্রয় হচ্ছে আমার 15,500। তাহলে এরপরে বেতন, অভিকর, মাঠ উন্নয়ন, বিশেষ তহবিল হতে বৃত্তি প্রদান। আচ্ছা, বিশেষ তহবিলটা আমি এখানে দিয়ে দিই, বিশেষ তহবিল কত আমার 18,000 টাকা। এই 18,000 টাকা হচ্ছে আমার বিশেষ তহবিল। বিশেষ তহবিল থেকে দেখো বৃত্তি প্রদান করেছে, বৃত্তি প্রদান, এটা হচ্ছে বিশেষ তহবিল হচ্ছে আমার মূলধন জাতীয় আয়। বৃত্তি প্রদান করা হয়েছে কত, 5,000 টাকা, 18,000, 5,000, তাহলে আমার থাকলো কত, 13,000 টাকা আমার থাকলো। ঠিক আছে, এরপরে এখানে আর কিছু নাই। উদ্বৃত্ত 2020 সাল, আচ্ছা এখানে আছে অগ্রিম চাঁদা আছে, অগ্রিম চাঁদা 2020 সালে অগ্রিম চাঁদা প্রদান করা হয়েছে, অগ্রিম চাঁদা আমি এই 2019-এ করছি, এটা 2020-এ অগ্রিম চাঁদা হচ্ছে 3,000 টাকা। ঠিক আছে, এরপরে চারণ কর না, আর কিছু নেই। চারণ কর একটা অ্যাডজাস্টমেন্ট ছিল। আচ্ছা, অ্যাডজাস্টমেন্টে আমরা এখন যাই। প্রারম্ভিক দেখো আসবাবপত্র ছিল হচ্ছে 35,000 টাকা, তাহলে আমি এখানে 35,000 টাকা লিখে দেই। 35,000-তে 30, 40, 50, 50,500 টাকা মাইনাস অবচয় আমার কত ছিল, আসবাবপত্রের উপর অবচয় ছিল 4,275 টাকা। ঠিক আছে, 4,275 টাকা যদি আমি বাদ দেই তাহলে আমার কত আসে, 46, তো 5, 7, 8, 50,000, 46,200, 46,225, 500, 46,225 টাকা। ঠিক আছে, আসবাবপত্রের পরে আসছে তোমার খেলার সামগ্রী কত টাকা,
খেলার সামগ্রী 13,000 টাকা। খেলার সামগ্রীর উপর আমার কিছু ছিল না, খেলার সামগ্রীর উপরে কিছু নেই। এরপরে দেখো পুস্তক, দেখো পুস্তক, অনেকগুলো আইটেম। পুস্তক 25,000, পুস্তক 25,000। এরপরে হচ্ছে বকেয়া বেতন। বকেয়া বেতন গত বছরে ছিল, সেটা আমরা অ্যাডজাস্ট করেছিলাম। বকেয়া বেতন আমরা বেতন থেকে এই বকেয়া বেতনটা বাদ দিয়েছিলাম, যেহেতু এটা বিগত বছরের। আচ্ছা, এরপরে হলো অনাদায়ী চাঁদা আছে। অনাদায়ী চাঁদা আমার 40,000 টাকা ছিল। অনাদায়ী চাঁদা হচ্ছে আমার অনাদায়ী চাঁদা, আমি একটু উপরে যাই, এখানে আমার 40,000, 1,000 করে 40,000। আর ওখানে দেয়া ছিল মনে হয় আমার, আগের স্লাইডে যে আমি দেখি, চাঁদা দেয়া ছিল 32,500। 32,500, দ্যাট মিন্স হচ্ছে আমার 7,500 টাকা হচ্ছে আমার অনাদায়ী চাঁদা। 7,500। পরেরটা আমি দেখছি, চারণ কর প্রাপ্তির মধ্যে বিগত বছরের চলতি বছরের চারণ কর 100 টাকা অনাদায়ী রয়েছে। অনাদায়ী মানে এই অনাদায়ী প্রাপ্তি, যদি অনাদায়ী থেকে চারণ কর প্রাপ্তি হচ্ছে আমার, তাহলে অনাদায়ী বা বকেয়া যেটাই বলো, অনাদায়ী চারণ কর, চারণ কর, অনাদায়ী চারণ কর হচ্ছে আমার 100 টাকা। 100 টাকা। এরপরে দেখো আসবাবপত্রের উপর 10% অবচয়, অবচয়টা আমি বাদ দিয়েছি। আর কর ও অভিকর 31শে মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়েছে। বার্ষিক কর, তার মানে হচ্ছে এই বছরের 31শে মার্চ পর্যন্ত বার্ষিক কর বলছে তোমার 4,800। 3 মাসের কত বার্ষিক কর যদি তোমার 4,800 থাকে, আমি এটা দেখিয়েছিলাম তোমাকে। বার্ষিক কর হচ্ছে 4,800, এটাকে তুমি ডিভাইড করো 12 দিয়ে, 4 12 48, 400 টাকা হলো পার মান্থে। 400 ইন্টু 3, 3 4 1200 টাকা। 1200 টাকা হচ্ছে আমার অগ্রিম কর ও অভিকর। ঠিক আছে, তাহলে অগ্রিম কর ও অভিকর, অগ্রিম কর অভিকর আমার খরচ, অগ্রিম কর ও অভিকর, অভিকর কত 1200 টাকা। 1200 টাকা। এরপরে দেখি আমরা, এরপরে আর কিছু নাই। এই ছিল আমাদের মূলধন তহবিল। এটা আমার সাধারণত ব্যতিরিক্ত আয়, ও না, এখানে আসবে, এখানে মূলধন তহবিল আসবে, মূলধন তহবিল আসবে। মূলধন তহবিল আমার কত ছিল? মূলধন, প্রারম্ভিক মূলধন তহবিল যেটা 1,30,300 ছিল আমার মূলধন তহবিল। তার সাথে আমি যোগ করব ব্যতিরিক্ত আয়। ব্যতিরিক্ত আয়, ব্যতিরিক্ত আয় ছিল আমার ব্যতিরিক্ত 13,625, 13,625। তাহলে যদি আমি যোগ করি তাহলে কত আসবে? আমার 30 40 1,43,625। ঠিক আছে, 1,43,625। এখন তোমরা যোগ করো, যোগ করলে তোমরা দেখতে পাবে যে কত আসছে। মোট আসবে 13,625। আমার 1,91,725, 1,91,725 তোমরা যোগ করে দেখো, এটাই আসবে 25,725। 600, এই 6 আর এই 8, 10 7। অকর্যের অনাদায়ী সুদ, বিশেষ তহবিল সবই ঠিক আছে। 725 না 625। আর এখানে আসছে কর্যের অনাদায়ী সুদ, অগ্রিম কর ও অভিকর, অনাদায়ী চারণ কর। আচ্ছা, এখানেও তাই আসার কথা। দেখো 1,91,725, 1,91,725, 725 টাকা আসার কথা। 700, এই 25, 7 8 9 9 10 11 12 13 14 15 16 17 17 7 হাতে আমার 1 1 7 আর 1 8 আর 1 9 9 14 15 16 17 17 আর 6 হচ্ছে 23 23 24 25 26।
27, 28, 29, 31, 1 হাতে আমার 3, 3, 3, 3, 3, 4, 5, 6, 6, 7, 8, 9, 10, 10 8 3 13, 14, 15, 15 আর 1 19, ঠিক আছে? তাহলে এই পাশ মিলে গেল। আর এই পাশে দেখি আমি এখানে 6, এখানে কত 8, 9, 10, 11, 12, 13, 14, 14, এখানে 200 টাকা কোথায় শর্ট পড়লো? কি ছিল? কর্য ছিল, কর্যের অনাদায়ী সুদ ছিল, বেতন, কর, অভিকর, অগ্রিম, চাঁদা। আচ্ছা আমি আবার একটু দেখে নেই। ক্লাবের সাথে চাঁদা চারণ কর প্রাপ্তির মধ্যে বিগত বছরের ছিল 600 টাকা, যেটা এই বছরে আমরা পেয়েছি। চলতি বছরের 100 টাকা। আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। কর ও অভিকর 2020 সালের 31শে মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়েছে। হ্যাঁ, বার্ষিক কর অভিকর 4800 টাকা 31শে মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়েছে। দ্যাট মিনস 2020, আমরা 19-এর কাজ করছি। দ্যাট মিনস অগ্রিম কর ও অভিকর 1200 টাকা, সবই ঠিক আছে। তাহলে এখানে 30,000, 1800, 500, 13,000 অগ্রিম চাঁদা। আচ্ছা এখানে আবার শর্টেজ কত আসে তোমরা একটু দেখে নিও। 30,000, 5, 2, 6 আর 8। ও আচ্ছা এখানে 3 না 8, এখানে 8, 6, 6, 6, 12, 13, 14, 14, 4 হাতে আমার 1, তাহলে এখানে আসতেছে 1, 1, 2, 2, 2, 6, 6, 7, 8, 9, 10, 11, 12, 12, 2 হাতে আমার 1, তাহলে আমি একটু ভুল করলাম নাকি? 4, 5, 6, 7, 8, 8, 1, ডিফারেন্সটা কত দাঁড়ায়? এখানে তো ডিফারেন্স বেশি থাকার কথা না, 10,000 টাকা ডিফারেন্স কোথায় আসলো? আসবাবপত্র আছে, ভাড়া আছে, বেতন, কর অভিকর, মাঠ উন্নয়ন ব্যয়, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, বিশেষ তহবিল হতে বৃত্তি প্রাপ্তি দিকে গেলে বার্ষিক ভোজের ব্যয়, উদ্বৃত্ত। ঠিকই তো আছে সব কিছু। বকেয়া বেতন, বকেয়া বেতন বিগত বছরের ছিল, আমরা বেতন বাদ দিয়েছি। খেলার সরঞ্জাম, ক্লাবের সদস্য চারণ কর, বিগত বছরের চারণ কর। আচ্ছা তোমরা একটু দেখে নিও এখানে যোগফলটা, আমি এটা মুছে ফেলতেছি, আমার সময় যাচ্ছে। অগ্রিম কর অভিকর 1200 টাকা, আসবাবপত্রের সুদ, কর্যের সুদ 1800 টাকা, সবই তো ঠিক আছে। 30,300, 13,625। অগ্রিম চাঁদা 3,000, 43 আর এখানে 30, 40, 50, 60, 70, 80, 80, 80, 90, 90, 91,000, 1800, 625। এখানে আমার আচ্ছা আচ্ছা, এখানে আমার যোগে ভুল হয়েছে, তাই তো বলছি সমস্যাটা কোথায়। এখানে আমার যোগে ভুল হয়েছে, এখানে 3 আছে, 1,30,300 আর এখানে 13,625। দ্যাট মিনস এখানে আসবে 6, 7, 8, 9, 9, 2, 5, তাহলেই মিলে যাচ্ছে। 9, 2, 5 যোগে ভুল হয়েছিল। তাহলে 8 দুগুণে 16 আর 1 17, 17, 7, 17, 7 হাতে আমার 1, 2, 3, 3, 6, 3 3, 9, 10, 11, 11, 1 হাতে আমার 1, 4, 1, 5, 6, 6 আর 3 হচ্ছে 9, 9 আর এখানে 11, এই মিলে গেল। এখানে আমি যোগ টানতে ভুল করেছিলাম। যাই হোক, সরাসরি ক্লাস হলে হয়তো তোমরা এই যোগটা ঠিক করে দিতে আমাকে, ম্যাডাম এখানে ভুল হয়েছে। তো এই ছিল আমাদের উদ্বৃত্তপত্র, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি পরবর্তী ক্লাসে উদ্বৃত্তপত্র করাবো না, তোমাদের পরীক্ষায় যে জিনিসগুলো আসে ফুল উদ্বৃত্তপত্রটা কমই আসে, যেহেতু তোমাদের 4 মার্কস করে দেয়া। 4 মার্কসের জন্য এত বড় অঙ্ক করতে অনেক
বেশি টাইম কনজিউমিং, যার জন্য তোমাদের হয় সম্পত্তি পাশ আসে অথবা দায় পাশ আসে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সম্পত্তি তোমরা অলরেডি কিন্তু আগেই করেছো। সম্পত্তি কোনগুলো তোমরা এগুলো জানো, সব কিছুই জানো যে সম্পত্তিগুলো আছে। এখন ওই যে চাঁদা, কারণ আমরা জানি যে প্রাপ্তি যদি আমার যে প্রাপ্তিগুলো আছে সেই প্রাপ্তি যদি অগ্রিম হয় তাহলে সেটা কি দায় হয়ে যায়, তাই না? আর প্রাপ্তি যদি বকেয়া থাকে বা অনাদায়ী থাকে সেটা আমার সম্পত্তি। কেন সম্পত্তি, এগুলো নিশ্চয়ই তোমরা আগে জেনেছো, এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক বেশি সময় লাগবে। আর আমার আদার্স এই যে শুধু তো তোমাদের এই দুইটা একটু নতুন আইটেম, এই দুইটা বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়। বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় হচ্ছে এটা, এবং সেভিংস সার্টিফিকেটের সুদ হচ্ছে এটা। সেভিংস সার্টিফিকেটের সুদ হচ্ছে এটা। তাহলে সেভিংস সার্টিফিকেটে আমি এটা সেভিংস সার্টিফিকেটে দেখো, সেভিংস সার্টিফিকেট হচ্ছে আমার ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, ঠিক আছে? আর বৈদ্যুতিক সংস্থাপন আমি আগেই বললাম যে বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় হচ্ছে আমার এটা একটা মানে এখান থেকে আমি উপযোগ দীর্ঘদিন ধরে পাবো, ঠিক আছে? বৈদ্যুতিক সংস্থাপন বা এখান থেকে আমি উপযোগ দীর্ঘদিন ধরে পাবো বিধায় এটা আমার সম্পত্তি। এবং মাঠ উন্নয়ন ব্যয়ও একই অবস্থা, যে এই মাঠের আমি ডেভেলপমেন্ট করছি, সেই ডেভেলপমেন্ট থেকে পরবর্তী বছরেও আমি সেখান থেকে উপযোগ পাবো, যার জন্য এটা আমার সম্পত্তি। এই দুইটা শুধু ভিন্ন আইটেম, আর বাদবাকি সব। আর বিশেষ তহবিলটা এটা মূলধন জাতীয় প্রাপ্তি। এই প্রাপ্তি থেকে আমি একটা তহবিলটা বিশেষ প্রয়োজনে গঠন করা হয়, সেখান থেকে আমি বৃত্তি প্রদান করতে পারি বা অন্য যে কোনো পারপাসে, যে উদ্দেশ্য নিয়ে আমি বিশেষ তহবিল গঠন করেছি সেখান থেকে যে কোনো পারপাসে ব্যয় যেটা হবে সেটা আমার এখানে চলে আসবে। এই ছিল আমাদের 2 নাম্বার উদাহরণ 2-এর অঙ্ক। এখন আমরা উদাহরণ 3-এ চলে যাব। 3-এরটা আমি একটু স্পেসিফিক করেছি কারণ তোমাদের এখন যেটা দেয়া আছে সবগুলোই কিন্তু একই রকম। সবগুলো আমি মানে তোমাদের যেগুলো আসে পরীক্ষায় সবগুলো আমি পুরোটাই করেছি, কারণ তোমাদের শুধুমাত্র আমি বলেছি যে 2 নাম্বার প্রশ্নের জন্য হয়তো দিতে পারে মুনাফা জাতীয় ব্যয় কোনটা, বা আমরা এই যে বকেয়া চাঁদার পরিমাণ নির্ণয় করো, বা এই বছরে চাঁদা কত হবে, এই টাইপের কোশ্চেনগুলো আসবে, বা মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করো, মুনাফা জাতীয় ব্যয় কত হবে, বা মুনাফা জাতীয় আয় কত হবে, মূলধন জাতীয় আয় কত হবে, এই টাইপের 2 মার্কসের কোশ্চেন, বেশি না, 2 থেকে 3 লাইনের মধ্যে একটা অঙ্ক হবে। আর যেহেতু তোমাদের এখন ভাগ করা হয়েছে, যার জন্য তোমাদের কি হবে, পার্ট আসবে, যে তোমাকে যে সম্পূর্ণ আয় ব্যয় করতে হবে এমন কোনো কথা নেই। আবার দিতেও পারে, সেটা আইটেমের উপর ডিপেন্ড করে। যদি আইটেম কম হয় সেই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে পুরাটাই অঙ্ক দেয়, আর যদি আইটেম বেশি হয় সেই ক্ষেত্রে হয়তো তোমাকে শুধুমাত্র আয় নির্ণয় করতে বলতে পারে, অথবা শুধুমাত্র ব্যয় নির্ণয় করতে বলতে পারে। এই যে এইভাবে প্রশ্নগুলো আসে। তোমাদেরকে আমি বারবার বলেছি যে টেস্ট পেপারগুলো কালেক্ট করবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবে বিভিন্ন বোর্ডের, তাহলে তোমাদের কোশ্চেন সম্পর্কে এবং টেস্ট পেপারে তোমাদের বিভিন্ন কলেজের নির্বাচনী পরীক্ষার টেস্ট পরীক্ষার কোশ্চেন দেওয়া আছে, সেগুলো তোমরা একটু দেখতে পারো, তাহলে তোমাদের আইডিয়াটা পুরোপুরি ক্লিয়ার হবে যে কোশ্চেনগুলো কি প্যাটার্নে হচ্ছে। এই এখন আমি যেটা উদাহরণ 3-এ করাবো সেটা আমি তোমাদের দুটা পোর্শন দিয়েছি, এই টাইপের অঙ্ক থাকে সাধারণত। আর দেয়া হয়েছে তোমাদের ব্যয় কত হবে, সেটা তোমাদের বলা আছে যে ব্যয় এত হতে পারে। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা পার্ট করে অঙ্কটা করেছি। আমি শুধুমাত্র উদ্বৃত্তপত্র 3 নাম্বার অঙ্কে দেইনি, শুধুমাত্র কি দিয়েছি, শুধু সম্পত্তি পোর্শনটা নির্ণয় করো, অথবা শুধুমাত্র দায় পোর্শনটা নির্ণয় করো। এই টাইপের অঙ্কগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা। তোমরা পুরো অঙ্কটা করতে পারলে সবচেয়ে ভালো হয়, কারণ যেখান থেকে প্রশ্ন আসুক তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। তুমি যদি শুধুমাত্র মূলধন শিখে বসে থাকো তাহলে হবে না, আবার তুমি যদি আয় শুধু শিখে বসে থাকো তাহলেও কিন্তু হবে না। তাহলে আমাদেরকে জানতে হবে আমার আয় ব্যয় হিসেবের আয় কোনটা, ব্যয় কোনটা হবে, কোনটা মূলধন জাতীয়, কোনটা মুনাফা জাতীয়, এই জিনিসগুলো বুঝতে হবে। এবং সেই সাথে আমাদের কি করতে হবে, আমাদের সম্পত্তি, উদ্বৃত্তপত্র সম্পত্তি এবং দায়গুলো বুঝতে হবে, যে কোনগুলো আমার উদ্বৃত্তপত্র সম্পত্তি এবং দায় হিসেবে যায়। যেমন এখানে একটা আমি অনুদান দিয়েছি, অনুদানের আমি আগেই বলেছিলাম যে পরিচালক পর্ষদ কি করে, পরিচালক পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী মূলধন জাতীয় যে আয়গুলো আছে সেগুলো
ডিস্ট্রিবিউট হয়। যেমন এই অঙ্কে একটা আছে অনুদান প্রাপ্তি। অনুদান প্রাপ্তির মধ্যে কি করব আমরা, অনুদান প্রাপ্তির আমি 1/4 অংশ কি বলেছি, মুনাফা জাতীয়। দ্যাট মিনস 1/4 অংশ আমার অনুদান হচ্ছে আমার এক ধরনের প্রাপ্তি, সুতরাং আমার এটা আয়, তাহলে এটা আমার আয় হিসেবে যাবে। ঠিক আছে, 1/4 আয় হিসেবে যাবে, রেস্ট অফটা আমার কোথায় যাবে, আমার মূলধনে যাবে। হ্যাঁ, মূলধন তহবিল গঠনের সময় আমি অনুদানটা যোগ করে ফেলবো মূলধন তহবিলের সময়। তো এই যে এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে। আর অঙ্ক এমনিতেই সব অব্যবসায়ী প্রতিষ্ঠান খুবই ইজি একটা অঙ্ক, কোনো কঠিন নাই, এটার মধ্যে অনেক বেশি ভেরিয়েশনও নাই। হ্যাঁ, যেমন তোমার বেশি ভেরিয়েশন আছে তোমার অংশীদারিতে, অব্যবসায়ী প্রতিষ্ঠানে তেমন কোনো ভেরিয়েশন নাই, একই টাইপের অঙ্ক। শুধুমাত্র যে চাঁদার ব্যাপারটা তোমাকে একটু বুঝতে হবে, কর অভিকর 18 মাস পর্যন্ত বা 3 মাসের অগ্রিম দেয়া হয়েছে, এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে। যে 3 মাসের অগ্রিম মানে কি, 3 মাসের অগ্রিম মানে হচ্ছে মার্চ পর্যন্ত, তাহলে 12 মাস দিয়ে ভাগ যদি দেই আমি, যেমন এই অঙ্কে বলা ছিল বার্ষিক মানে কি 12 মাস, তাহলে পার মাসে কত আসে। এই যে এই জিনিসগুলো তোমাকে একটু বুঝলে তুমি অঙ্কটা তোমার জন্য করা অনেক বেশি ইজি হবে। তাহলে আমরা সরাসরি উদাহরণ 3-এ চলে যাচ্ছি। উদাহরণ 3-এ দেখো, বরিশাল সমাজ কল্যাণ সমিতি। প্রথমেই আমি কি বলেছি, বরিশাল সমাজ কল্যাণ, আমি অঙ্কটা পড়ে দিয়েছি আর আমি পড়াবো না। আমাদের ফার্স্টে ছিল ক, বরিশাল সমাজ কল্যাণ সমিতির কতে দেখো, প্রথমে আমি কি বলেছি, বিগত ও পরবর্তী বছরের খাজনা ও কর নির্ণয় করো। বিগত বছরের খাজনা ও কর। হ্যাঁ, আরেকটা কি বলেছি, পরবর্তী বছরের খাজনা ও কর। ঠিক আছে, বিগত বছরের খাজনা ও কর, পরবর্তী বছরের খাজনা ও কর। এখন আমরা দেখব খাজনা ও কর সম্পর্কে আমাকে কি বলেছে। দেখো, খাজনা ও কর 31শে মার্চ 2018, 31শে মার্চ 18 মাসের। এখানে খাজনা ও কর দেওয়া আছে কত, এখানে খাজনা ও কর দেওয়া আছে 1800 টাকা। 1800 টাকা দেওয়া আছে এবং বলেছে 18 মাসের, ডিভাইডেড বাই 18। তার মানে কি, 18 মানে পার মান্থে কত, আমার পার মান্থে হচ্ছে 100 টাকা করে, 100। তাহলে বিগত বছরের খাজনা এখানে কিন্তু বলেই দিচ্ছে 31শে মার্চ। 31শে মার্চ মানে কি 3 মাস, তার মানে 300 টাকা। তাহলে বিগত সালের খাজনা ও কর হচ্ছে 300 টাকা। দ্যাট মিনস 300 টাকা আমার এই বছর, গত বছরের খাজনা আমি এই বছরে অগ্রিম দিয়েছি। ঠিক আছে, পরবর্তী বছরের খাজনা মানে এই বছরে আমি পরবর্তী বছর এটা দিয়েছি, সেম জিনিস। আমাকে এটা আর ক্যালকুলেশন করতে হবে না, একটা ক্যালকুলেশন করলে আমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিগত বছরের খাজনাও কর আর পরবর্তী বছরের খাজনাও কর, এটা তাহলে 2 মাস শেষ তোমার। এরপরে তুমি দেখো খ নাম্বারে আমি কি বলেছি, খ নাম্বারে আমার বলা হয়েছে, খ নাম্বারে দেখো, খ নাম্বারে বলেছে খাদ্য সামগ্রী বাবদ ব্যয় নির্ণয় করো। ঠিক আছে, খাদ্য সামগ্রী বাবদ ব্যয় নির্ণয় করো। খাদ্য সামগ্রীর ব্যয় নির্ণয়, খাদ্য সামগ্রীর ব্যয় নির্ণয়। ঠিক আছে, খাদ্য সামগ্রীর ব্যয় নির্ণয়টা খেয়াল করো। খাদ্য সামগ্রীর ব্যয় নির্ণয় আমরা দেখছি, খাদ্য সামগ্রী আমার কত ছিল দেখো, এই যে বারের জন্য খাদ্য সামগ্রী ক্রয়, তার আগে তুমি দেখো তোমার ইসে ছিল 2000, কত নাম্বার এটা, 1 2 3 4 নাম্বার, 4 নাম্বার অন্য তথ্যাবলীর মধ্যে দেখো বারের খাদ্য সামগ্রী মজুদ 1/1/2019, 1/1/2019। আচ্ছা, আমরা তোমাদেরকে, আমি যখন এই চ্যাপ্টারটা পড়া তখন আমি তোমাদের কিন্তু বলেছিলাম খতিয়ান করতে হয় আমাদেরকে। ঠিক আছে, কিছু কিছু ইসের জন্য আমাদেরকে খতিয়ান করতে হয়। সেই খতিয়ানটা কোথায়, সেই খতিয়ান হচ্ছে
এই যে খাদ্য সামগ্রীর খতিয়ান আমি করে দেখাচ্ছি। খাদ্য সামগ্রী তুমি প্লাস মাইনাস করেও করতে পারো, কোনো সমস্যা নাই। যেহেতু আমরা খতিয়ান বলেছিলাম খাদ্য সামগ্রী হিসাব, আমি সেজন্য এই খতিয়ানটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। খতিয়ান করতে পারো অথবা তুমি প্লাস মাইনাস করে করতে পারো, অ্যাজ ইউর উইশ। তোমরা উপরে কি লিখতে হয় এগুলো সব কিছু তোমরা জানো, তাই না? তাহলে হচ্ছে এটা হলো আমার প্রারম্ভিক মজুদ। খাদ্য সামগ্রীর প্রারম্ভিক মজুদ কত আমার? প্রারম্ভিক মজুদ হচ্ছে 3000 টাকা। এরপরে কি দেয়া আছে? সমাপনী মজুদ দেয়া আছে। সমাপনী মজুদ কত টাকা? সমাপনী মজুদ দেখো 4000 টাকা। 4000 টাকা। এরপরে দেখো খাদ্য সামগ্রী এই বছর কিনেছে, দেখো প্রধান পাশে দেখো খাদ্য সামগ্রী কিনেছে হলো 12,000 টাকা। কেনা মানে কি? কেনা মানে হচ্ছে আমার টাকা চলে গেছে, ক্রয়। আমি এই পাশে লিখবো, তাই তো? আমি জাস্ট ক্রয় লিখছি, খাদ্য সামগ্রী ক্রয় সংক্ষেপে লিখে দিচ্ছি। ক্রয় হচ্ছে 12,000 টাকা। 12,000 টাকা। তাহলে আমার ব্যালেন্স কত হলো? 15,000। 15,000 থেকে 3,000 চলে গেলে থাকে কত? সরি, 3,000 না, 4,000। 15,000 থেকে 4,000 চলে গেলে তাহলে আমি এখানে লিখবো খাদ্য সামগ্রী বাবদ ব্যয়। সামগ্রী বাবদ ব্যয়, ঠিক আছে? তাহলে হলো 11,000 টাকা। এই দেখো এটা হলো আমার 11,000 টাকা। তাহলে এখানে দেখো তোমরা শিখতে পারলে গিয়ে এখানে খতিয়ান করে এই জিনিসগুলো করা যায়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের খতিয়ান করতে হয়, অথবা তুমি প্লাস মাইনাস করে, আমি জানি যে প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ হয়, তোমরা আগেই করেছো এই জিনিসগুলো। তাহলে ক্রয় যোগ হয়, ক্রয় থেকে আমি যদি সমাপনী মজুদ বাদ দিই তাহলে এই বছরের ব্যয়টা বের হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমার খটা শেষ হয়ে গেল। এরপরে গতে আমি যেটা বলেছি, আমি না, অন্যদিকে চলে গেছে। গতে বলা হয়েছে আমার উপরোক্ত তথ্যের ভিতরে আয় ব্যয় হিসাব তৈরি করো। এখন আমাকে আয় ব্যয় হিসাব তৈরি করতে হবে। আমি শুধুমাত্র এখানে আয় হিসাবও তৈরি করতে পারতাম, তাহলে আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত, কারণ আমি অলরেডি একটা আয় ব্যয় হিসাব তোমাদেরকে করিয়ে দেখিয়েছি। আর বইয়ে অসংখ্য উদাহরণ আছে, তোমরা এখান থেকে দেখবে, দেখে নিজে নিজে প্র্যাকটিস করবে। মেইন যেই কঠিন জিনিসগুলো এগুলো আমি আমার স্লাইডে নিয়ে আসতে চেষ্টা করলাম, কারণ এগুলোই হয়তো বিভিন্নভাবে বিভিন্ন করে দিয়েছে। আর আগামী দিন আমি আমার অব্যবসায়ী প্রতিষ্ঠানের উপর আমার লাস্ট লেকচার থাকবে। আজকে আমি 3 নাম্বার লেকচার দিচ্ছি আমার। তো লাস্ট লেকচারে আমি তোমাদের সমস্ত যত রকমের যেগুলো করানো হয়েছে, যেগুলো করানো হয়নি, ওরকম আরও কিছু অ্যাডজাস্টমেন্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, যাতে তোমাদের পরবর্তীতে অঙ্ক করতে সমস্যা না হয়। আর আমি চেষ্টা করব তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য, যাতে তোমরা একটু পড়াশোনার মধ্যে থাকো এবং একটু প্র্যাকটিসের মধ্যে থাকো। প্র্যাকটিস না করলে কিন্তু কি করতে পারবে না বাবারা? প্র্যাকটিস না করলে অঙ্ক হবে না। আমরা যে তোমাদেরকে পড়াই, আমাদেরও কিন্তু প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস না করলে তুমি অঙ্ক ভুলে যাবে, কখনোই পারবে না। যত ভালো অঙ্ক পারো, কখনোই পারবে না প্র্যাকটিস না করলে। সুতরাং তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমি একটু দ্রুত করতে হবে, আমাদের খুব বেশি সময় নেই। আয় ব্যয় হিসাব, এটা ছিল আমার কি? বরিশাল সমাজ কল্যাণ সমিতি। সমাজ কল্যাণ সমিতি, আয় ব্যয় হিসাব। আর কি লিখতে হয় আমি আগে লিখেছি, আজকে আর আমি কিছু লিখবো না, সরাসরি আমি অঙ্ক চলে যাচ্ছি।
এটা আমার ব্যয়, এটা আমার আয়, এটা ব্যয়, এটা আয়। এরপরে দেখো এখন আমি এখান থেকে আগে আয়গুলো আমার নির্ণয় করি। আমি জানি চাঁদাটা হচ্ছে আমার আয়, আমি সরাসরি চাঁদা লিখে দিই। চাঁদার সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, চাঁদার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট আছে। এই যে দেখো চাঁদা 2018 সালের চাঁদা, আমার এটা 19 সালের, হ্যাঁ 2018 সালের চাঁদা 2400 টাকা 2019 সালে আদায় হয়েছে। আমি চাঁদাটা কত টাকা ছিল আমি আগে দেখে নেই। চাঁদাটা ছিল আমার 31,000 টাকা, ঠিক আছে। চাঁদা ছিল আমার 31,000 টাকা। এই 31,000 টাকা চাঁদার মধ্যে 2018 সালের, হ্যাঁ 2018, আমি দ্রুত লিখছি, 2018 সালে, বিগত বছরে তুমি লিখবা বিগত বছরের ছিল, কারণ এই প্রাপ্তি প্রদানের হিসাবের মধ্যে শুধুমাত্র এই বছরের যেই হিসাবগুলো আয় এবং ব্যয় শুধু সেটা আসবে, যার জন্য আমি বিগত বছরের 2400 টাকা বাদ দিচ্ছি। 2400 টাকা যদি আমি বাদ দিই তাহলে 31,000 টাকা থেকে 600, 2, 3, 3, 4, 5, 6, 3, 7, 8, 8, 2, 8 হলো না, আঙুল দিয়ে মুছেছি। আটাশ হাজার 600, ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে, চাঁদা 18 পাওয়া গেছে এবং চলতি সালের চাঁদা বাবদ 3,000 টাকা এখনও প্রাপ্য আছে। 2018 সালের চাঁদা 19 সালে আদায় হয়েছে এবং 19 সালের চাঁদা 1600 টাকা 2018 সালে অগ্রিম পাওয়া গিয়েছে, কিন্তু এটা কিন্তু 19 সালের চাঁদা যোগ অগ্রিম, অগ্রিম চাঁদা। অগ্রিম মানে কি, অগ্রিম 2018 সালে তুমি 2019 সালের অগ্রিম দিয়েছো, সুতরাং এটা যোগ হবে। 2019 সালে কত, 1600 টাকা, 1600 টাকা, 6 দুগুণে 12, 8, 9, 10, 3, ঠিক আছে, মাইনাস। তারপরে দেখো চলতি সালের চাঁদা এখনও 3,000 টাকা প্রাপ্য আছে, যোগ প্রাপ্য চাঁদা, প্রাপ্য হচ্ছে 3,000 টাকা, 3,000 টাকা, তাহলে কত, 33,200, সরি 33,200 টাকা চাঁদা আমার এখনো, 33,200 টাকা হচ্ছে এবছরের চাঁদা। আচ্ছা, এরপরে দেখো মণিহারি মজুদ ছিল 1,000 টাকা, বাকিতে ক্রয় এত টাকা, মণিহারি সহ। মণিহারি হচ্ছে আমার মণিহারির জন্য তুমি এখানে একটা ব্যালেন্স করতে পারো, একটা মণিহারি হিসাব লিখে 1 নাম্বার ওয়ার্কিংস, এখানে আমার ওয়ার্কিংস করব আমি, ওয়ার্কিংসে দেখো মণিহারি, 1 নাম্বারে দেখো মণিহারি হিসাব, আগে আমি তোমাদেরকে একটা লেজার দেখিয়েছিলাম, এখন সরাসরি আমি যোগ বিয়োগ করে দেখাবো। মণিহারি 31/12/2019 তারিখে মজুদ ছিল 1,000 টাকা। দ্যাট মিনস এটা আমার ক্লোজিং ইনভেন্টরি, আমার প্রারম্ভিক ইনভেন্টরি নিশ্চয়ই ছিল ওই যে অব্যবহৃত মণিহারি। 1/1/2019 তারিখে দেখো অব্যবহৃত মণিহারি আছে, ব্যবহৃত মণিহারি, এটা হচ্ছে প্রারম্ভিক মণিহারি, বা ব্যালেন্স দিয়েও তুমি লিখতে পারো। অব্যবহৃত মণিহারি ছিল হচ্ছে 600 টাকা, এটা প্রারম্ভিক, হ্যাঁ 600 টাকা। এটার সাথে তুমি যোগ করবে, অব্যবহৃত মণিহারির সাথে তুমি যোগ করবে এই বছরে তোমার মণিহারি কেনা হয়েছে, দেখো এই বছরে মণিহারি দেখো ওই যে 1,000 টাকা মণিহারি ক্রয়, এবছরে মণিহারি কিনেছো তুমি 1,000 টাকা, 1,000 টাকা তুমি যোগ করো, তাহলে 1,600, 1600, সেখান থেকে মাইনাস করবা সমাপনীটা কোথায় দেয়া আছে, আমাদের অন্যান্য তথ্যাবলীর ভিতরে দেয়া আছে। ওই যে দেখো মণিহারি বলা আছে 31/12/2019 তারিখে। ও আচ্ছা, এখানে আবার আরেকটা জিনিস আছে, ক্রয় আছে একটা, যেটা বাকিতে ক্রয় করা হয়েছে, এটা কিন্তু প্রদান করা হয়েছে, দ্যাট মিনস এটা নগদে ক্রয় করা হয়েছে, এর সাথে একটা বাকি ছিল, আমি খেয়াল করি নাই, যোগ বাকিতে ক্রয় যদি আমি লিখি, যোগ বাকিতে ক্রয় কত, বাকিতে ক্রয় হচ্ছে 500 টাকা। তাহলে তুমি এখানে দেখো 1, 2, 2,100 টাকা, ঠিক আছে, মাইনাস সমাপনী, আমি শুধু সমাপনী লিখলাম, সমাপনী মণিহারি সমাপনী হচ্ছে 1,000 টাকা, 1,000 টাকা, সুতরাং তোমার
1100 টাকা হচ্ছে ব্যবহৃত মণিহারি, ব্যবহৃত মণিহারি। ব্যবহৃত মণিহারি মানে কি তুমি ইউজ করেছো, ঠিক আছে? তাহলে এখানে তুমি সরাসরি ব্যবহৃত মণিহারি দিয়ে দাও, ব্যবহৃত মণিহারি। এই জিনিসটা তুমি ভিতরেও করতে পারো, তো ভিতরেই করলে একটু খারাপ দেখা যায়, যার জন্য আমি বাইরে করলাম। ব্যবহৃত মণিহারি, ব্যবহৃত মণিহারি হচ্ছে 1100 টাকা, 1100 টাকা। আচ্ছা, এরপরে দেখো চাঁদা হয়ে গেছে, মণিহারি হয়ে গেছে। খেলার সামগ্রী ও বাসনকোসনের উপরে কি, খেলার সামগ্রী ও বাসনকোসনের উপর 5% অবজয় ধার্য করতে হবে, এটা আমরা মুখে মুখে করে ফেলবো। খাদ্য সামগ্রীর মজুদ কিন্তু আমরা অলরেডি ধরেছিলাম। খাদ্য সামগ্রীর মজুদ কত ছিল আমাদের? খাদ্য সামগ্রীর মজুদ মানে খাদ্য সামগ্রী বাবদ ব্যয় হয়েছে আমাদের 11,000 টাকা। খাদ্য সামগ্রী আমরা একটু আগে লেজার করেছিলাম। খাদ্য সামগ্রী বাবদ ব্যয় হচ্ছে 11,000 টাকা। খাদ্য সামগ্রী বাবদ ব্যয় হচ্ছে আমার 11,000 টাকা। আর এরপরে কি আছে? বাড়ির খাদ্য সামগ্রী মজুদ, খেলাধুলা, আর কিছু আছে? স্থায়ী আমানতের উপর সঞ্চয় সুদ। আচ্ছা, এখন আমরা সরাসরি আমাদের ইসে চলে যাই। এখানে আমি দেখি আর কি আছে আমার। অনুদান প্রাপ্তি বলা ছিল। আচ্ছা, সরকারি মঞ্জুরি আসবে না এখানে আমার। অনুদান প্রাপ্তি, এই যে দেখো অনুদান প্রাপ্তির 1/4 মুনাফা জাতীয়। আমি এখানে লিখে দেই অনুদান প্রাপ্তি, অনুদান 1/4। আমি আগেই বললাম অনুদান আছে আমার মনে হয় 40,000 টাকা। 40,000 টাকার 1/4 দিলে, ওই যে অনুদান 40,000 টাকা, 40,000 1/4 দিলে 10,000 টাকা আমার এখানে আসে, ঠিক আছে? 10,000 টাকা আসে। পরেরটা দেখি আমি, সরকারি মঞ্জুরি আসবে না। স্থায়ী আমানত দেখো 28/2/2019 স্থায়ী আমানতের উপর সুদ আসবে। হ্যাঁ, স্থায়ী আমানতের উপর অনাদায়ী সুদ। দ্যাট মিনস এটা আমার এখনো বকেয়া আছে, আদায় হয় নাই। সুদ, স্থায়ী আমানতের উপর অনাদায়ী সুদ, পার্সেন্টেজটা মনে হয় বলা ছিল। আর এখানে আমার কি আছে? পাওনাদার আছে পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করেছি আমি 31/12/2019, সুতরাং এটার উপরে আমার সুদ আসবে না। মণিহারি আমি দিয়েছি। এরপরে খাজনা ও কর দেইনি। খাজনা ও কর আমার এখানে কত দেওয়া আছে? খাজনা 31শে মার্চ পর্যন্ত। তার মানে আমি একবার অগ্রিম দিয়েছি, আবার অগ্রিম পেয়েছি। এটা হলো 18 মাসের, তার মানে 1200 আসবে। 12 মাসেরটা 1200 আসবে, ঠিক আছে? খাজনা ও কর। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের দান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান। দেখো, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান হচ্ছে আমার 10,000 টাকা। এরপরে বাড়ির খাদ্য সামগ্রী বাবদ ব্যয় যেটা হলো সেটা আমি দেখিয়েছি। এরপরে আসো তুমি, এখানে আমার অবচয়টা আমি শুধু ধরি নাই। স্থায়ী আমানতের উপর সুদ, এখানে স্থায়ী আমানতের উপর সুদ বলেছে। ইজারা সম্পত্তির অবলোপন লিখি নাই। ইজারা সম্পত্তির অবলোপন কত বলা আছে? 3 বছর। দ্যাট মিনস 18,000-কে 3 দিয়ে ভাগ দিবা তুমি। 18,000 ডিভাইডেড বাই 3, 6,000 টাকা। এরপরে খেলার সামগ্রীর উপর 5% অবচয় বলেছে। খেলার সামগ্রী 2 অবচয়, খেলার সামগ্রীর অবচয় বলেছে তোমাকে কত? 5%। খেলার সামগ্রীর অবচয় বলেছে 5%। খেলার সামগ্রী 20,000 টাকা, 20,000 টাকা উপরে 5%, দ্যাট মিনস 1 বছরের জন্য হবে। তাহলে 5 দুগুণে 10, 1,000 টাকা। আর এখানে দেখো তোমার অঙ্কের ভিতরে খেলার সামগ্রী দেয়া ছিল
এখানে দেখো খেলার সামগ্রী না, সরি, বাসন কোসন দেয়া আছে, খেলার সামগ্রী দেয়া নাই। খেলার সামগ্রী দেয়া নাই, বাসন কোসন শুধু দেয়া আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে খেলার সামগ্রীর উপরে যারা সম্পত্তি, খেলার সামগ্রীর উপর সামগ্রীর অবচয় লিখি আমি সরাসরি। অবচয় কত? 5%। 5% কত আমার? এটা আমার চলে আসতেছে 1000 টাকা। ঠিক আছে, খেলার সামগ্রীর অবচয় 1000 টাকা। আর আছে হচ্ছে বাসন কোসনের উপর 5%। বাসন কোসনের উপর 5%। হ্যাঁ, 3 নাম্বারে দেখো বাসন কোসনের অবচয়। বাসন কোসনের অবচয়, অবচয় কত আমার? 5%। ঠিক আছে, বাসন কোসনের অবচয় 5%। তাহলে বাসন কোসন আমার, বাসন কোসনে দেখো প্রারম্ভিক বাসন কোসন কত দেয়া আছে? 3000 টাকা। তাহলে 3000 টাকার উপরে ফুললি আমার 5% আসবে। তাহলে 3 5 15 0, 150 টাকা। ঠিক আছে না? 150 টাকা। এরপরে দেখো বাসন কোসন কেনা হয়েছে এই বছরে, আবার বাসন কোসন কেনা হয়েছে 1/7/2019, 1500 টাকা। হ্যাঁ, 1500 ইন্টু 5% ডিভাইডেড বাই 2। ঠিক আছে, যেহেতু 6 মাসের, তাহলে 7.5, 7.5-এর হাফ কত? 7.5-এর হাফ হচ্ছে বাসন কোসনের অবচয়। 7.5-এর হাফ 750, হাফ হচ্ছে 3, 3 দুগুণে 6, 15, 7 দুগুণে 14, 5, 375। ঠিক আছে, 375। তার মানে হলো না, আমি মানে ভুল করেছি, 10% ধরেছি আমি, ভুল হয়েছে। এখানে হচ্ছে, এটা তোমরা ক্যালকুলেট করে নিতে পারবা। আমি 10% ধরেছি। এখানে যদি হয় 5 5 25, 5 5 25, 2, 5 6 7, 75। 75-এর হাফ হবে। ঠিক আছে, 75-এর হাফ কত? 75-এর হাফ হচ্ছে 35, না 35 না, 37.2। ঠিক আছে, 37.2 যদি আমরা দেই, দ্যাট মিনস হচ্ছে 7 8 ধরে নিই আমি এখানে, 8 5 6 7 8 8 1, মানে 188 টাকা। খেলার সামগ্রী হচ্ছে 188। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আর আমার কি দেওয়া আছে? বাসন কোসন গেল, ইজারা সম্পত্তি গেল, খেলার সামগ্রী গেল, মণিহারি গেল, পাওনাদার গেল, সবই এখানে হয়ে গেছে আমার। আর 2018 সালের চাঁদাও শেষ, মণিহারি শেষ, খেলার সামগ্রী, বাড়ির সম্পত্তি এটা শেষ, স্থায়ী আমানত আছে। এই যে স্থায়ী আমানত, পারিবারিক সঞ্চয়পত্র হবে না, কারণ হচ্ছে পারিবারিক সঞ্চয়পত্র আমি একদম বছরের শেষ দিন কিনেছি। তাহলে স্থায়ী আমানতের উপর সুদ হচ্ছে 12%। 12% হচ্ছে স্থায়ী আমানত কত আমার? স্থায়ী আমানত হচ্ছে আমার, স্থায়ী আমানত হচ্ছে 28/2/2019। দ্যাট মিনস আমার 10 মাস, 10 মাসের সুদ হবে। স্থায়ী আমানত 3, আমি একটু ছোট্ট করে তোমাদের এখানে দেখাচ্ছি কারণ আমার জায়গা নেই। 4 স্থায়ী আমানত সুদ, স্থায়ী আমানতের সুদ আমার সময় শেষ, আমানতের সুদ হচ্ছে, স্থায়ী আমানতের সুদ, স্থায়ী আমানত এখানে আমার দেয়া আছে 20,000 টাকা। 20,000 ইন্টু কত পার্সেন্ট স্থায়ী আমানত? 12%। 12% এখানে দেখো 20,000 ইন্টু 12, এটা পার্সেন্টের জন্য নিচে 100 ইন্টু কত? এটা 10 মাস, 10 মাস 28/2 ইয়ে করা হয়েছে, 10 মাস ইন্টু 12 মাস, 12 মাসের আমি সুদ ধরবো। তাহলে আমি সরাসরি কেটে ফেলতে পারি 0 দ্যাট মিনস 2,000 টাকা। স্থায়ী আমানতের সুদ হচ্ছে আমার 2,000 টাকা। এটা আরেকটা ওয়ার্কিংস, 4 নাম্বার ওয়ার্কিংস। এই হচ্ছে, এখন আমি আর যোগ বিয়োগ করব না, আমার সময় শেষ। এই হলো তোমার আয় ব্যয় হিসেবের, তোমার এখানে টোটাল আসার কথা আয় ব্যয় হিসেবের মোট আয় হচ্ছে 42,000
তোমরা দেখে নিবে যোগ করে 42,200, আর এখানে হলো 30,000, আর এই পাশে যোগফল হয় তোমার 30,488। তাহলে 30,488, তাহলে আমার এখানে আমি কি লিখবো? ব্যয় অতিরিক্ত আয়। ঠিক আছে না? এখানে আমি কত লিখবো? ব্যয় অতিরিক্ত আয় কথাটা লিখবো, লিখে এটা ব্যালেন্সটা টানবো, অন্য কালি দিয়ে লিখি। ব্যয়াতিরিক্ত আয় মানে ব্যয়ের থেকে আমার আয় বেশি, 42,000 এখানে 200। ঠিক আছে? আর ব্যয়াতিরিক্ত আয় আসে আমার 14,712, 14,712। তোমরা যোগ বিয়োগ করে নিবে, যোগ বিয়োগ করে আমাকে জানাবে। এই হলো তোমাদের আয় ব্যয়। নেক্সট ক্লাসে আমি সম্পত্তিটা দেখাবো। আর একটা তোমাদের আমি আগেই বলেছি যে অব্যবসায়ী প্রতিষ্ঠানটা দু ধরনের, একটা আছে যে মুনাফা ভিত্তিক, দ্যাট মিন্স সেবা প্রদান, কিন্তু সেটা কি করে? মুনাফা প্রদান করে থাকে, মুনাফার উদ্দেশ্যে সেই অব্যবসায়ী প্রতিষ্ঠান জনকল্যাণমূলক বা জনকল্যাণের উদ্দেশ্যে, বাট মুনাফা সেখানে একটা প্রধান ব্যাপার। যেমন বিভিন্ন ডাক্তার, আইনজীবী, তারা যে ব্যবসা করে সেটা হচ্ছে আমার বিভিন্ন ধরনের ক্লিনিক, এই ধরনের জিনিসগুলো আমরা নেক্সট ক্লাস একটা দেখব। আর এরপরে আমরা কিছু আমাদের কিছু আইটেম আছে যেগুলো স্টুডেন্টদের বা তোমাদেরকে বুঝতে একটু অসুবিধা হয়, সেই জিনিসগুলো আমরা দেখে আমাদের পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই প্রতিষ্ঠান শেষ করে ফেলবো। তো আমার আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের যদি কোনো আরও সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, লিখলে আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে চেষ্টা করব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।